ওকে, সো তাহলে এই যে 449 থেকে 476 এটা মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 22 টা, তাই না আজিজুল? ওকে, সো তাহলে এখানে একটা প্রিন্টে আসে নাই, এটা হবে ইলেকট্রন। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 যে পেজ নাম্বার 449, কোয়েশ্চেন নাম্বার 1 টার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? কোয়েশ্চেন নাম্বার 1 এ যে কেন আলফা এন্ড বেটা পার্টিকেলের পেনিট্রেটিং পাওয়ার ডিফারেন্ট, এই জিনিসটা কিন্তু আমরা ওই যে লেকচারের মধ্যে ওরকম লজিক দিয়ে দিয়ে প্রত্যেকটা কথা বলছিলাম, মনে আছে? যে এখানের মধ্যে আমরা ব্যাপারগুলো কি কি বললাম, বলছিলাম যে আলফার ম্যাস বেশি, আলফার চার্জও বেশি। সো তাহলে আলফা কি করবে? ম্যাসও বেশি, চার্জও বেশি, সো তাহলে সে বেশি বেশি করে আয়নাইজ করবে। এখন যে যত বেশি আয়নাইজেশন কজ করাবে, তার কি হবে? এনার্জিটা তত তাড়াতাড়ি কমে যাবে না? তো তাহলে আলফা পার্টিকেলের এনার্জিটা সে কি করে? অনেক তাড়াতাড়ি ইউজ আপ করে ফেলে। কেন? বিকজ সে অনেক বেশি আয়োনাইজিং। তো অনেক বেশি আয়োনাইজিং হলে তাড়াতাড়ি এনার্জি ইউজ আপ করে যদি ফেলে, তো তাহলে রিমেইনিং এনার্জি কি হবে? কমে যাবে অনেক তাড়াতাড়ি। তো তাহলে সিন্স দ্য রিমেইনিং এনার্জি ইজ ভেরি লো, তো এর জন্য তার পেনিট্রেটিং পাওয়ার কম। আর বেটার জন্য উল্টাটা বলবো যে তার মডারেট একটা আয়োনাইজিং পাওয়ার, তো তাহলে আলফার থেকে বেশিক্ষণ সে এনার্জি রাখতে পারে বিকজ সে আয়োনাইজ করে কম, আলফার থেকে কম। সো তাহলে এর জন্য বেটার কি থাকবে? এনার্জিটা থেকে যাবে। সো তাহলে সে কি করবে? ইট উইল বি এবল টু পেনিট্রেট ফার্দার ইনটু আ ম্যাটেরিয়াল দেন আলফা পার্টিকেল। তো তাহলে এখানের জন্য তারা বেসিক্যালি এক্সপ্লেনেশন গুলা কি কি বলছে, তোমাদেরকে তো মার্ক স্কিম দিয়ে দিছে না? তো তোমরা মার্ক স্কিমের মধ্যে এরকম অ্যান্সার গুলি নিজেরা ফার্স্টে দেখে কয়েকটা সেন্স মেক করা, বা যে অ্যাকচুয়ালি কেন এখানের মধ্যে মার্ক স্কিমে তারা এই অ্যান্সার গুলি দিছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? যে আলফা পার্টিকেলস হ্যাভ লেস পেনিট্রেটিং পাওয়ার। তো ফার্স্টে কম্পেয়ার করলাম যে আলফা আর বেটার মধ্যে কার পেনিট্রেটিং পাওয়ার বেশি, কার পেনিট্রেটিং পাওয়ার কম। তো প্রথমেই বলে দিছি কি, আলফা এন্ড বেটার মধ্যে আলফার পেনিট্রেটিং পাওয়ার কম। কেন? ওগুলা এখন আমরা এক্সপ্লেনেশন বলবো। যে আলফার চার্জ বেশি, সো এর জন্য সে কি করে? বেশি আয়নাইজেশন কজ করায়। তো আরেকটা কি, আলফার ম্যাসও বেশি। সো তাহলে এটা বলছিলাম আমরা লেকচারের মধ্যে, মনে আছে? যে আলফার ম্যাসও বেশি, এর উপরে তার চার্জও বেশি। সো তাহলে সে কি করবে? বেশি করে আয়নাইজ করবে। সো বেশি যদি আয়নাইজ করে, সো তাহলে কি, it will be able to penetrate less into a material. So তাহলে এই যে একটা হলো যে তারা কি বলতেছে, স্লোয়িং ফোর্স অন আলফা পার্টিকেল ইজ লার্জার। সো তাহলে আলফা পার্টিকেলের উপরে বেশি ফোর্স কাজ করবে। কেন? বিকজ আলফা বেশি বেশি করে কলিশন করবে। আর আলফা কি করে? যে কাইনেটিক এনার্জি অর এনার্জি অফ দ্য আলফা পার্টিকেল লস্ট কুইকলি কজিং আয়োনাইজেশন। যে আলফা পার্টিকেল অনেক তাড়াতাড়ি এনার্জি লুজ করে ফেলে। কেন? বিকজ সে আয়নাইজেশনেও এনার্জিটা খরচ করে ফেলে। সো তাহলে কাইনেটিক এনার্জি কমে যায়, যে সে এত তাড়াতাড়ি মুভ করতে পারে না। তো তাহলে আলফা পার্টিকেল যেহেতু সাইজে বড়, তো এর জন্য কি হবে? আলফা পার্টিকেলস আর মোর লাইকলি টু কোলাইড উইথ দ্য অ্যাটমস। তো তাহলে এখানের মধ্যে 7টা পয়েন্ট দেওয়া আছে, তো মার্কস ছিল 5। তো তাহলে যে কোনো 5টা পয়েন্ট ওরকম লজিক ওয়াইজ আমাদের সাজায় লিখলেই হবে। ওকে, আর এখানে রিভার্স আর্গুমেন্টও তারা একসেপ্ট করতেছে। যে আলফার জন্য তুমি বললা আলফার জন্য পেনিট্রেটিং পাওয়ার কম, তুমি বললা যে বেটার পেনিট্রেটিং পাওয়ার বেশি। কেন বেশি? ওইটার জন্য লজিক গুলি দিলা, একই কথা। অলরাইট, সো তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, যদিও তোমরা বলো নাই যে তোমাদের প্রবলেম আছে, বাট স্টিল আমি এটা এক্সপ্লেন করে রাখলাম যে অ্যাকচুয়ালি মার্ক স্কিমের অ্যান্সার গুলো আমরা দেখে নিলাম বেসিক্যালি। সো এটা ছিল পেজ নাম্বার 449 এর। ওকে, ওকে, সো এখন কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে কারো কোনো প্রবলেম আছে? ওকে, সো তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 তে কারো কোনো প্রবলেম নাই। এটা বলছে কি, দ্য গ্রিড শোজ দ্য নাম্বার অফ নিউট্রনস এন্ড দ্য নাম্বার অফ প্রোটনস ইন সাম আইসোটোপস ফর্ম ডিউরিং সাকসেসিভ ডিকেজ। এই যে পোলোনিয়াম ডিকে করে লেড ফর্ম করছে, লেড ডিকে করে আবার পোলোনিয়াম ফর্ম করছে, সরি লেড ডিকে করে বিসমাথ, বিসমাথ থেকে আবার পোলোনিয়াম, পোলোনিয়াম থেকে আবার লেড, দেন ইভেনচুয়ালি এই যে এই লেডে এসে ফাইনালি স্টেবল হয়েছে। এই যে ব্ল্যাক কালার দিয়ে ফিল্ড হোল যেটা আছে, ওইটা হলো স্টেবল আইসোটোপটা। তা এখন তারা এখানের মধ্যে বলতেছেটা কি? তারা এখানের মধ্যে বলল যে the grid shows the number of neutrons and the number of protons in some isotopes formed during successive radioactive decays। এই যে এটাও কিন্তু একটা এনজেড ডায়াগ্রাম, নাম্বার অফ প্রোটন ভার্সেস নাম্বার অফ নিউট্রন। এরপরে
আইসোটোপের ডেফিনিশন, ও মাই গড, এটা তো তোমরা পারবাই না। এরপরে বলতেছে why are some isotopes described as stable, কেন? তো ওখানের মধ্যে তারা অ্যানসারে কি বলছে, লেটস সি। কোশ্চেন নাম্বার 2, ফার্স্টে তো আইসোটোপের ডেফিনেশন তো তোমরা পারো না, তো এটা দেখে নিবা মার্ক স্কিম থেকে। এরপরে কিছু আইসোটোপকে স্টেবল কেন বলা হয়েছে? স্টেবল আইসোটোপ ডু নট ইমিট আয়োনাইজিং রেডিয়েশন। সো তাহলে স্টেবল আইসোটোপ কারা? যারা নাকি রেডিও অ্যাক্টিভ না। ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি কি বলবো, স্টেবল আইসোটোপস আর দোজ হুইচ ডু নট এমিট ionizing radiation or which do not emit alpha beta or gamma radiation। এরপর এখানের মধ্যে পোলোনিয়ামের জন্য কি বললো, নাম্বার অফ নিউট্রনস বের করতে। সো পোলোনিয়াম 210 এর জন্য, এই যে পোলোনিয়াম 210 এর জন্য নাম্বার অফ নিউট্রন বের করতে বলছে। সো প্রোটন হলো 84টা আর ম্যাস নাম্বার হলো 210। সো তাহলে নাম্বার অফ নিউট্রন এর দুইটার ডিফারেন্স থেকে পাবো। এরপরে কোনটা কোনটা কি, এগুলাতে তোমাদের মনে হয় না কোনো প্রবলেম হইছে? কোশ্চেন নাম্বার 3 তে কি কোনো প্রবলেম আছে? ইয়েস, নিউক্লিয়ার ফোর্স এন্ড ইলেকট্রিক রিপালশন ইকুয়াল, এটা বলা যাবে, কিন্তু এখানের মধ্যে তো তোমার বেসিক্যালি এটা ইকুয়াল, তো তাহলে স্টেবল কেন? তো এই দুইটা ইকুয়াল না হলে আনস্টেবল কেন? তো ওখানের মধ্যে আনস্টেবলটার ক্যারেক্টারিস্টিকটা বলবা যে বেসিক্যালি আনস্টেবল আইসোটোপস এমিট আয়োনাইজিং রেডিয়েশন, স্টেবল আইসোটোপস ডু নট এমিট আয়োনাইজিং রেডিয়েশন। তোমাদেরকে জাস্ট স্টেবল কেন হয় এন্ড আনস্টেবল কেন হয় ওগুলার বোঝানোর জন্য এই জিনিসগুলো আরো এক্সট্রা ব্যাপারগুলি, ইন্টারনাল ব্যাপারগুলি বলে রাখছিলাম, বুঝছো লামিয়া? ওকে, সো তাহলে নিতুর 3 তে প্রবলেম আছে। ওকে, লেটস সি কোশ্চেন নাম্বার 3 তে কি। The photograph shows an old camera lens that contains several pieces of glass. Okay, so তাহলে এই ক্যামেরার লেন্সের মধ্যে অনেকগুলি গ্লাস আছে, যেগুলাতে কি বললো যে one of these glass includes a radioactive isotope thorium 132। সো তাহলে এই গ্লাসগুলোর মধ্যে এমন একটা গ্লাস আছে যেটার মধ্যে কি একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ আছে, কোনটা? থোরিয়াম 232টা। ওকে, সো এ নাম্বারে কি বলছে, thorium 232 undergoes alpha decay and produces an isotope of radium। all right, সো তাহলে এখন বললো কমপ্লিট দ্য ইকুয়েশন ফর দিস ডিকে। এগুলো তো খুবই কঠিন, এটা তো ক্যালকুলেটর ছাড়া পসিবল না। 232 অন দ্য লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডেও 232 হইতে হবে, এখানে 4। সো তাহলে এটা কত হবে? 232 মাইনাস 4। সো তাহলে এটা কত? 228 নাকি? আর আলফার অ্যাটমিক নাম্বার কত? 2। আলফার অ্যাটমিক নাম্বার 2। সো তাহলে এটা কত হবে? 88। আচ্ছা, সো এটা গেল। বি নাম্বারে এখানের মধ্যে তোমার প্রবলেম বি 2 তে বেসিক্যালি না। ওকে, সো আমরা দেখি তো কি বলতেছে বি নাম্বারে। দ্য রেডিওঅ্যাক্টিভ গ্লাস অলসো ইমিটস বেটা পার্টিকেলস ফ্রম আ ডিফারেন্ট আইসোটোপ। সো তাহলে এখানে রেডিওঅ্যাক্টিভ গ্লাসের মধ্যে একে তো থোরিয়াম আছে যে নাকি আলফা ইমিট করে, এখন বলতেছে রেডিওঅ্যাক্টিভ গ্লাসের মধ্যে এমন আরেকটা এলিমেন্ট আছে যে নাকি কি বেটা পার্টিকেল ইমিট করে, অন্য একটা ডিফারেন্ট আইসোটোপ। এখন বললো the diagram shows the position of the radioactive glass in the camera। so radioactive গ্লাসটা থাকে হলো মাঝখানে, উপরে আর নিচে হলো অর্ডিনারি গ্লাস। এই যে উপরে আর নিচে অর্ডিনারি গ্লাস দিয়ে ওটাকে বর্ডার করা, যে মাঝে দিয়ে রেডিওঅ্যাক্টিভ গ্লাসটা যার থেকে আলফা এন্ড বেটা পার্টিকেল বের হবে, এন্ড মাঝে হলো রেডিওঅ্যাক্টিভ গ্লাস। এখন বললো যে B1 এ suggest why it is safe to use radioactive glass in the camera as shown। so তাহলে এই রেডিওঅ্যাক্টিভ গ্লাসটা ইউজ করা তাও কেন সেফ? বিকজ অর্ডিনারি গ্লাসের ভিতর দিয়ে কি করতে পারবে না, ওই বেটা বলো আলফা বলো তারা পেনিট্রেট করতে পারবে না। সো তাহলে আমরা ওই ক্যামেরার লেন্সটা নিয়ে যখন নাকি ওরকম কাজ করব, এই যে এখানের মধ্যে দেখো ব্যাপারগুলা কি, এই সাইড দিয়ে হলো আমাদের থিক অ্যালুমিনিয়াম দিয়ে বর্ডার করা, এন্ড উপরে আর নিচে কি গ্লাস দিয়ে বর্ডার করা। সো তাহলে কি সাইড ওয়াইজও বের হইতে পারবে না বেটা এন্ড আলফা পার্টিকেল, উপর দিয়ে আর নিচে দিয়েও বের হইতে পারবে না, বিকজ সব দিক দিয়ে এরকম কি দেওয়া আছে, এমন ব্যারিয়ার দেওয়া আছে যেগুলাকে কি করতে পারবে না, আলফা পার্টিকেল এন্ড বেটা পার্টিকেল পেনিট্রেট করতে পারবে না বেসিক্যালি। যে তারা এখানের মধ্যে কি বলছে দেখো, 3 নাম্বার না, ইয়েস 3 নাম্বার। সো এই যে এখানের মধ্যে কাজটা কি, idea that alpha or beta is absorbed by or unable to penetrate the aluminum and glass। okay,
সো এটা গেল ফার্স্ট এর কথা। তো এরপরে কি বলতেছে, লেটস সি। এইটাতে তোমার প্রবলেম বললো কি B2 তে, amateur astronomers sometimes remove an old camera lens to use a lens to use as a lens in homemade telescope। তো amateur astronomer যারা নাকি কি অ্যাকচুয়ালি এত বেশি এক্সপার্ট না, তো তারা কি করে, তারা মাঝে মাঝে পুরান একটা ক্যামেরা লেন্স খুলে কি করে, ওই লেন্সটাকে একটা হোমমেড টেলিস্কোপে কনভার্ট করতে চায়। অলরাইট, সো এখন বলতেছে suggest why an astronomer should not use a lens with radioactive glass close to their eye। তো তাদের চোখের খুব কাছে রাখলে পরে কি হবে, ওই রেডিওঅ্যাক্টিভ গ্লাসের থেকে, হ্যাঁ, তারা তো লেন্সটা খুলে কি করতেছে, তারা ওই ক্যামেরার লেন্সটা খুলে ওটা কি করবে, চোখের বেশি কাছে নিয়ে আসলে পরে তখন ওই গ্লাস থেকে কি হবে, আয়োনাইজিং রেডিয়েশন বের হবে না বলতো নিতু? সো এই রেডিওঅ্যাক্টিভ গ্লাস থেকে কি হবে, আয়োনাইজিং রেডিয়েশন বের হবে, এন্ড চোখের যে আমাদের পিউপিল রেটিনা কি কি বলে ওগুলা আমি শিওর না বায়োলজির টার্মস, ওখানে মধ্যে ওগুলা কি করবে, বেসিক্যালি আইকে ড্যামেজ করবে, যে সেল মিউটেশন করবে যার জন্য ক্যান্সার হইতে পারে। এই যে এখানের মধ্যে কাজটা কি, আইডিয়া অফ রেডিয়েশন বিং আয়োনাইজিং, যে রেডিওঅ্যাক্টিভ গ্লাস থেকে কি হবে, আয়োনাইজিং রেডিয়েশন বের হবে। তো রেডিয়েশন কি করবে, ইট কজেস ক্যান্সার অর সেল মিউটেশন। তো কেন এটা করতে পারে, বিকজ আলফা এন্ড বেটা অল্প একটু ডিসটেন্স ট্রাভেল করলে, তো বলছে না ক্লোজ টু দা আই, তো তাহলে চোখের বেশি কাছে আনলে পরে টেলিস্কোপ দিয়ে যখন দেখবা তখন চোখের কাছে আনবা না লেন্সটা, তো তখন কি হবে, তখন চোখের এখানে ড্যামেজ হইতে পারে, যে যদি অনেক লম্বা টাইম ধরে এরকম এক্সপোজড থাকে রেডিয়েশনে, সো তাহলে দ্য অ্যাস্ট্রোনমার ইজ লাইকলি টু হ্যাভ ক্যান্সার বিকজ অফ ইউজিং দ্য রেডিয়েটিভ গ্লাস ক্লোজ টু হিজ আই। বুঝতে পারছো নিতু? জি ভাইয়া। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 নিয়ে প্রবলেম নাই। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 নিয়ে কারো প্রবলেম আছে? কোয়েশ্চেন নাম্বার 6, 5D। ওকে, সো 5 এর ডি নাম্বারে কি বলছে দেখো লামিয়া, 5 এর ডি নাম্বারে বলছে যে ম্যানুফ্যাকচারারটা ওই যে এক্সিট সাইন বানাইছে যেই ম্যানুফ্যাকচারার, হ্যাঁ, এই যে এক্সিট সাইন যে বানাইছে, সে কি বলতেছে, সে একটা ক্লেম করতেছে যে এই সাইনটা এত বছর কি করবে, কাজ করবে। ঠিক আছে, সে একটা ক্লেম করতেছে, লেটস সি কি বলতেছে। The manufacturer of this luminous sign claims that the sign will work for more than 20 years। সে বলতেছে 20 বছরেরও বেশি দিন ধরে কি করবে, এই সাইনটা কাজ করবে। তো এখন বলল যে the minimum activity required for the tubes to emit sufficient light, যে মিনিমাম একটা অ্যাক্টিভিটি থাকতে হবে, কেন বলতে পারবা মুবাশশিরা, কেন the lights require a minimum amount of activity, যেন তার একটা সার্টেন ব্রাইটনেসে জ্বলতে পারে? এখানের মধ্যে কি হয় বেসিক্যালি, এখানের মধ্যে কাজটা হয় এরকম যে ট্রিটিয়ামটা, যেটা নাকি রেডিও অ্যাক্টিভ একটা আইসোটোপ হাইড্রোজেনের, তাকে লুমিনাস সাইনে ইউজ করা হয়। কি হয় এখানে, দ্য লেটার্স আর মেড আপ অফ গ্লাস টিউবস কন্টেইনিং ট্রিটিয়াম গ্যাস। সো তাহলে এই ট্রিটিয়াম গ্যাস দিয়ে এরকম কয়টা গ্লাস টিউব দিয়ে এরকম EXIT এই লেটার গুলি বানানো হয়েছে। বলতেছে কি, দ্য ইনসাইড অফ ইচ টিউব ইজ কোটেড উইথ ফসফর। সো ফসফরের কাজটা কি, ফসফর
তার একটা প্রপার্টি হলো এরকম যে যখন তার উপরে কোনো আয়োনাইজিং রেডিয়েশন এসে হিট করবে, হ্যাঁ লামিয়া, যখন নাকি ফসফরের উপর কোনো আয়োনাইজিং রেডিয়েশন এসে হিট করবে সে তখন কি করে, গ্লো করে। ওকে, বা ইট এমিটস লাইট। বেসিক্যালি এখানে বলেই দিছে যে দ্য ফসফর এমিটস লাইট when বেটা পার্টিকেলস হিটস ইট। বুঝতে পারছো প্রসিডিওরটা কেমন, যে লাইট কিভাবে জ্বলে, যে কতগুলো এরকম টিউবের ভিতরে কতগুলো এরকম টিউব দিয়ে, এই যে এক্সিট মনে করো লিখা, এই যে ইটা লিখা, তো এখন এখানের মধ্যে কি অনেকগুলি এরকম টিউব দেওয়া, ঠিক আছে, অনেকগুলি এরকম গ্লাস টিউব দেওয়া, প্রতিটা গ্লাস টিউবের মধ্যে কি আছে, ট্রিটিয়াম গ্যাস আছে। তো এখন গ্লাস টিউব গুলির বর্ডার গুলা কি করা, গ্লাস টিউব গুলির বর্ডার গুলা হলো ফসফর দিয়ে কোটিং করা। তো তাহলে কি হয়, যখন নাকি এই ট্রিটিয়াম থেকে কোনো কি করবে, যখন নাকি ট্রিটিয়াম থেকে আয়নাইজিং রেডিয়েশন যে বেটা পার্টিকেল বের হবে, তখন এই যে ইনসাইড অফ দ্য গ্লাস টিউবে হিট করলে কি হবে, কোট কোট করা আছে কি দিয়ে, ফসফর দিয়ে। তো তখন এই ফসফরটা কি করবে, লাইট এমিট করবে, তো তখন এটা জ্বলবে। তো তাহলে বলল কি, এই যে ট্রিটিয়াম থেকে বেটা পার্টিকেল রিলিজ হয়, বেটা পার্টিকেলটাই তো দরকার কিসের জন্য, লাইট শো করার জন্য, তাই না? তো তাহলে এটা হলো কাজ। এখন বললো কি, যে তার তো একটা মিনিমাম একটা ব্রাইটনেস থাকতে হবে, ঠিক মতো কাজ করতে হবে। তো বলছে কি, ডি নাম্বারে দেখো, ডি নাম্বারে বলতেছে যে the minimum activity required for the tubes to emit sufficient light is 400 counts per minute. So তাহলে মিনিমাম 400 এর 400 কাউন্টস পার মিনিট অর এর থেকে বেশি কি থাকতে হবে, অ্যাক্টিভিটি থাকতে হবে, তাহলে যেন কি করতে পারে, সাফিসিয়েন্ট একটা ব্রাইটনেসে জ্বলতে পারে। তো এখন বলতেছে ইভ্যালুয়েট দ্য ম্যানুফ্যাকচারার্স ক্লেম, যে ম্যানুফ্যাকচারারটা যে বলতেছে যে 20 বছরের বেশি দিন ধরে এটা কাজ করবে, এক্সিট সাইনটা, এটা কি আসলে ট্রু নাকি না, এটাকে ইভ্যালুয়েট করতে বললো। সো তাহলে হোয়াট উই উইল ডু ওভার হিয়ার, উই হ্যাভ আ গ্রাফ। ওকে, দেখো ইনিশিয়ালি প্রথমে যখন নাকি তুমি এক্সিট সাইনটা কিনছো তখন অ্যাক্টিভিটি কত দেখছো, তখন অ্যাক্টিভিটি হলো 1200। সো তাহলে ইট ইজ ওয়ে ওভার 400 কাউন্টস পার মিনিট, যা অ্যাকচুয়ালি দরকার কাজ করার জন্য। সো তাহলে আমরা দেখব যে মিনিমাম কত লাগবে লামিয়া, 400 কাউন্টস পার মিনিট লাগবে না? তো আমরা দেখবো যে 400 কাউন্টস পার মিনিটে নামতে নামতে টাইমটা কত হয়, কত বছর পরে 400 কাউন্টস পার মিনিটে নামবে। ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট ইট ইজ গ্রেটার দেন 20 ইয়ার্স। এটা কত অ্যাকচুয়ালি, দিস ইজ 21, রাইট? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, গ্রাফ থেকে আমরা দেখলাম যে কমসে কম 400 কাউন্টস পার মিনিট তো লাগবে। আমরা দেখলাম যে 400 কাউন্টস পার মিনিটে নামতে নামতে এটা কি হয়, 20 বছরের বেশি দিন ধরে কাজ করবে। সো তাহলে ম্যানুফ্যাকচারারের ক্লেমটা ঠিক আছে, যে এখানের জন্য আমরা অ্যানসারটা কি বলবো, দেখো এটা কত ছিল, 5 এর ডি, তাই না? সো আমরা 5D যদি অ্যানসারটা দেখি, লেটস সি, এই যে 5D টা, যে কারেক্ট জাজমেন্ট রিক্লেম, যে কি, বিকজ ইদার তুমি এমন বলতে পারো যে at which the activity is 400 or activity at 20 years. সো তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারি কি, যে 400 বেকুয়ারেল, বেকুয়ারেল তো না, 400 কাউন্টস পার মিনিটে নামতে নামতে কত বছর যায়, 21 বছর। সো তাহলে কি, ম্যানুফ্যাকচারার তো 20 বছরের বেশি বলছে, সো তাহলে 21 তো 20 থেকে বেশি। সো তাহলে বলবো কি, দ্য ম্যানুফ্যাকচারার্স ক্লেম ইজ কারেক্ট। যে এক্সাম্পল কেমন কেমন ভাবে বলা যায়, এই যে দ্য ম্যানুফ্যাকচারার ইজ কারেক্ট বিকজ the time would be 21.5 years to reach an activity of 400 counts per minute. So তাহলে এটা কি বলা যায়, যে ম্যানুফ্যাকচারারের ক্লেমটা ঠিক আছে। বুঝতে পারছো লামিয়া? ওকে, সো তাহলে এখন কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে কার প্রবলেম আছে? আমরা কিন্তু এই ম্যাগনেটিজমের যে দুইটা যে হোমওয়ার্ক ছিল, হ্যাঁ, যেটা নাকি গত পরশুদিন নেওয়ার কথা ম্যাগনেটিজমের, ওটা কিন্তু ফ্রাইডেতে নিব, ঠিক আছে? যে 1 জানুয়ারিতে, ফ্রাইডেতে 7:30 থেকে, ঠিক আছে? সো এই ম্যাগনেটিজমের ওটা আমরা 1 জানুয়ারিতে নিব, আজকেরটা আজকে আমরা করে ফেলতেছি। অলরাইট,
সো যারা যারা নাকি ম্যাগনেটিজমেরটা কবে করানো হবে ওইটা নিয়ে যদি কনফিউজ থাকো সো তাহলে জানাই দিলাম যে ম্যাগনেটিজমেরটা করব আমরা 1 জানুয়ারি ফ্রাইডে 7:30 তে। ওইটা আমাদের রুটিনে ছিল না, বাট ওই দিন আনফরচুনেটলি ইলেকট্রিসিটি না থাকাতে ক্লাসটা নেওয়া যায় নাই। ওকে, আচ্ছা। সো এখন কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ওয়াও, রেডিও অ্যাক্টিভিটি তো তোমরা দেখে সবাই পারো। কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ কোনো প্রবলেম আছে? কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9। ওকে, 9 এ। ওকে, 9 এ দুইজনের প্রবলেম। আজিজুল, এমন অবস্থা জানি আমি নিলাম করতেছি না। ওকে, সো তাহলে এখানে মধ্যে কাজটা কি, লেটস সি। 9A তে কি বলতেছে, which of these is an electron? কোনটা ইলেকট্রন? a beta particle is an electron. এটাতে তো তোমাদের প্রবলেম না, তোমাদের প্রবলেম হলো B2 তে। আচ্ছা, তোমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি করো নাই, বাট এটা আগের সিলেবাসে ছিল, বাট স্টিল এটা পারা উচিত। আমরা বলে দিব, এটা সমস্যা নাই। এখন বলতেছে which of these will repel an alpha particle। এখন একটা আলফা পার্টিকেল কি লামিয়া? পজিটিভলি চার্জ পার্টিকেল না, বলো তো? একটা আলফা পার্টিকেল তো পজিটিভলি চার্জ। সো তাহলে আলফা পার্টিকেল কার কাছে রিপেলড হবে? অন্য একটা পজিটিভ চার্জের কাছে রিপেলড হবে। সো এখানে মধ্যে পজিটিভ চার্জ কে? নিউক্লিয়াস। সো তাহলে দিস উইল বি দ্য অ্যান্সার। এখন বি2 তে দেখো, বি2 তে কি বলতেছে। বি2 তে এখানের মধ্যে দেখাচ্ছে কি, যে একটা আলফা পার্টিকেল এরকম যাচ্ছে। একটা আলফা পার্টিকেল একটা গোল্ড নিউক্লিয়াসের কাছে দিয়ে গেলে সে কি একটা স্ট্রেট পাথে যাইতে পারবে, বলো তো লামিয়া? ইয়েস, এক্স্যাক্টলি, দ্য অ্যান্সার উইল বি সি। কেন? বিকজ সে তো গোল্ড নিউক্লিয়াসের কাছে রিপেলড হবে, তাই না? সো তাহলে এই যে একটা আলফা পার্টিকেল আসতেছে, গোল্ড নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, আলফা পার্টিকেল পজিটিভলি চার্জ, সো ইট গেটস রিপেলড অ্যাওয়ে ফ্রম দ্য গোল্ড নিউক্লিয়াস। নিতো কি বুঝতে পারলা কি বললাম? জি আলফা, ভাইয়া। ওকে, ভেরি গুড। সো তাহলে আলফা হলো পজিটিভলি চার্জ, গোল্ড নিউক্লিয়াসও পজিটিভলি চার্জ, সো পজিটিভ পজিটিভ রিপেল করবে। সো আলফা পার্টিকেল এরকম কি করে, গোল্ড নিউক্লিয়াসের থেকে দূরে সরে যায়। অলরাইট, তো এটা গেল 9B2। ওকে, দেন 9B3 তে কি বলতেছে? 9B3 তে দেখো, the diagram shows how different parts of the body affect the radiation from four radioactive sources A B C D। তা এখন ডি ডি হলো এমন একটা সোর্স যে কি করে, স্কিনে আটকায় যায়। তো তাহলে ডিটা কি হবে? ডি হবে আমাদের আলফা, তাই তো? সি হলো এমন একটা রেডিয়েশন যে মাসেলে আটকায় যায়, তো এটা কি হবে? বেটা, যে আলফা থেকে বেশি পেনিট্রেটিং, যে স্কিনটাকে পেনিট্রেট করতে পারবে কিন্তু মাসেলের ভিতর দিয়ে পুরাটা পারবে না। দেন বিটা কি? বির এখানের মধ্যে বলতেছে কি, বির এখানের মধ্যে বলতেছে যে সে মাসেলকে পেনিট্রেট করতে পারে কিন্তু হাড্ডিকে পেনিট্রেট করতে পারে না। এটা কে? এটা হলো এক্স রে। এটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়তে সময়, ইএম ওয়েভ পড়তে সময় তখন ওখানের মধ্যে বলছিলাম যে এক্স রে আমরা করি কখন, ওই যে হাড্ডি ভেঙে টেঙে গেলে তখন আমরা এক্স রে করি না? সো কেন এক্স রে তে আমাদের হাড্ডির ওরকম ইমেজটা দেখা যায়? বিকজ এক্স রে বোন পর্যন্ত যাইতে পারে, এর থেকে বেশি দূর পর্যন্ত যাইতে পারে না। সো আমাদের কি হয়, হাড্ডির একটা ইমেজ ক্রিয়েট করতে পারে সে। এন্ড এটা কি, এটা হলো গামা রেডিয়েশন, যে নাকি কি হাড্ডিকেও পেনিট্রেট করে চলে যায়। ওকে, সো এখন বললো কি যে which of sorry which of these properties is the reason for using alpha particle in a smoke detector? কেন? বিকজ আলফা পার্টিকেলের রেঞ্জ হলো কম, যে সে বেশি দূরে যাইতে পারে না। সো তাহলে আলফা পার্টিকেলের রেঞ্জ কম, অর আরেকটা কথা কি বলা যায়, আলফা পার্টিকেলের আয়নাইজিং অ্যাবিলিটি বেশি, তাই না? রেঞ্জ কম কেন? বিকজ তার আয়নাইজিং অ্যাবিলিটি বেশি, তাই না মুবাশিরা? ওকে, সো তাহলে
হাই আয়নাইজিং অ্যাবিলিটি। তো 9 নাম্বারের আমরা যদি অ্যান্সার গুলি দেখে নেই, কোয়েশ্চেন নাম্বার 9, এই যে হোয়াট কোয়েশ্চেনটা করছে কি? ও আচ্ছা, সরি, এইটা হলো ডি, আর 4, এটা আমি 3 এর অ্যান্সার দেখতেছিলাম ওই নিচেরটার জন্য। এটা ঠিক আছে, এই যে এটা হলো হাই আয়নাইজিং অ্যাবিলিটি, আর ফার্স্ট এরটা তো ওটা আলফা পার্টিকেল, তো ডি তাই এটা ঠিকই আছে। ওকে, সো নাও কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 এ কারো কোনো প্রবলেম আছে? মাহফুজ, কোয়েশ্চেন নাম্বার 10 এ কোনো প্রবলেম আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11। ওকে, 11 এ প্রবলেম, লেটস সি 11 এ কি বলতেছে। আচ্ছা, সো কি বলতেছে দেখি। A teacher investigates the types of radiation emitted by 3 radioactive sources. তো তিনটা এরকম রেডিওঅ্যাক্টিভ সোর্স আছে, এন্ড তারা কেমন টাইপের রেডিয়েশন এমিট করে এটা তারা কি করতে চায়, ইনভেস্টিগেট করতে চায়। ওকে, তো কি করছে, হি ডাজ দিস বাই মেজারিং দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন, দ্যাট ইজ দ্য কাউন্ট রেট রিসিভড বাই ডিটেক্টর। তো তারা একটা ডিটেক্টর দিয়ে দেখতেছে যে কোন সোর্স থেকে কেমন কাউন্ট রেট আসতেছে আর কেমন টাইপের রেডিয়েশন আসবে ওটা বের করবে। তারা কি করে দেখো, তার মেথডটা কেমন। হি ইউজেস দিস মেথড, কি মেথড, প্লেস ডিটেক্টর 4 সেন্টিমিটার ফ্রম দা সোর্স। তো তাহলে ডিটেক্টরটা সোর্সের থেকে 4 সেন্টিমিটার দূরে রাখবে। ওকে, ইউজ দা ডিটেক্টর টু মেজার দা কাউন্ট রেট ফর 1 মিনিট। সো তাহলে ডিটেক্টর দিয়ে সে কি করবে, 1 মিনিট ধরে রিডিং নিবে। দেন বললো কি, রিপিট ফর অল 3 রেডিওঅ্যাক্টিভ সোর্সেস। তো প্রত্যেকটা রেডিওঅ্যাক্টিভ সোর্সের জন্য সে কি করবে, সেম কাজ করবে, যে 4 সেন্টিমিটার দূরে রেখে সে ওই তিনটা আলাদা আলাদা সোর্সের জন্য 1 মিনিট ধরে রিডিং নিয়ে দেখবে কাউন্ট রেট কত হয়। ওকে, এখন বললো কি, the sorry the teacher then measures the count for each source again। কিন্তু এইবার কি, এক একটা সে মাঝে ইন্টারাপ্টার ইউজ করবে। যে সে কি ইউজ করতেছে এখানে, ইউজিং আ পেপার, যে সোর্স, এই যে সোর্স আর ডিটেক্টরের মাঝখানে একবার পেপার দিবে, একবার অ্যালুমিনিয়াম দিবে, একবার লেড দিবে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল সে মাঝে দিয়ে দিচ্ছে, যে using paper, aluminium and lead as absorbing materials between the source and the detector. Okay, এখন বললো এ নাম্বারে, name 2 pieces of equipment that the teacher would need to use in order to measure the count in this investigation. So এখন কাউন্ট রেট বের করার জন্য তার কি কি ইকুইপমেন্ট লাগবে বলতো। যে আমাদের এখানের মধ্যে ডিটেক্টর কি, ডিটেক্টর কোনটা ইউজ করবে, এন্ড কাউন্ট রেট ওইটা বের করার জন্য তার কি কি লাগবে। সো এখানের মধ্যে ইয়েস, সো এরকম আমাদের কাউন্ট রেট, ওখানের মধ্যে ফার্স্ট অফ অল তোমার একটা ডিটেক্টর হিসেবে কোনটা ইউজ করতে হবে, জিএম টিউব। ভেরি গুড আজিজুল, এন্ড ইয়েস লামিয়াও বলছো পরে, এন্ড আরেকটা কি, স্টপ ওয়াচ। একটা হলো টোটাল কাউন্ট কত এটা বের করতে হবে, সো তাহলে ইউ নিড আ জিএম টিউব। প্রথমে তো ডিটেক্ট করতে পারতে হবে, এটা একটা জিনিস। এন্ড আরেকটা জিনিস কি, আরেকটা হলো ইউ নিড আ স্টপ ওয়াচ, যে 1 মিনিট ধরে রিডিং নিবে না, সো তাহলে টাইম কতক্ষণ হলো ওই জিনিসটা তার বের করতে পারতে হবে। সো তাহলে এখানের জন্য আমাদের অ্যান্সারটা কি হবে, কোথায় গেল, এই যে এটা। সো তাহলে এখানের জন্য আমাদের কি কি
একটা হলো জিএম টিউব আর একটা হলো স্টপ ওয়াচ। অলরাইট, সো নাও এরপরে কি বলতেছে দেখো বি নাম্বারে। এইগুলা কোয়েশ্চেন কিন্তু হালকা ট্রিকি, যে একটু তোমার প্যাটার্নটা ধরতে পারতে হবে। ওকে, একবার প্যাটার্নটা ধরে ফেলতে পারলে দেন আর এগুলা নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার। টেবল 1 shows the results of the teachers investigations। কি হচ্ছে দেখো, সোর্স 1, সোর্স 2, সোর্স 3। এক নাম্বার কলামে কোনো অ্যাবজর্ভার ছাড়া, যে কোনো অ্যাবজর্ভার ইউজ করে নাই, তখন সোর্স 1 এর অ্যাক্টিভিটি এত, সোর্স 2 এর কাউন্ট এত, সোর্স 3 এর কাউন্ট এত। ওকে, এখন এখানের মধ্যে এগুলার অ্যান্সার আমাকে কে দিবা? এটার অ্যান্সার আমাকে মোনাইজা বলবা। হ্যাঁ, মোনাইজা বলো তো যে কোন অ্যাবজর্ভার ছাড়া সোর্স 1 এর কাউন্ট কত? সরি, 654। এখন এই সোর্স 1 এর আর ডিটেক্টরের মাঝে আমরা কি করলাম? পেপার নিয়ে আসলাম। রিডিংটা কত হয়েছে? 652। এখানে কি সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসছে আমাদের কাউন্ট রেটের মধ্যে? বলো তো মোনাইজা। ওকে, তো তাহলে সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসে নাই। সো তার মানে কি পেপার দেওয়াতে there has been no effect on the activity of source 1। সো তাহলে সোর্স 1 পেপার দেওয়াতে যদি এফেক্টেড না হয়, সো তাহলে কি সোর্স 1 আলফা পার্টিকেল এমিট করে অর করে না? কোয়েশ্চেনটা কি করছে বুঝতে পারছো? না না, আলফা যদি এমিট করতো, দেখো মোনাইজা, আলফা যদি অ্যাকচুয়ালি এমিট করতো, দাঁড়াও আমি এক মিনিট আমার নোটিফিকেশন গুলি বন্ধ করে রাখি। আল্লাহ, কমেন্ট করতে 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 তো। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, যে এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল তোমার সোর্স 1 কি করতেছে, কোন অ্যাবজর্ভার ছাড়া যেই রিডিং দিচ্ছে, পেপার দেওয়ার পরেও ওই রিডিং ই দিচ্ছে। সো তার মানে কি পেপার দেওয়াতে কোনো এফেক্ট হয় নাই। সে যদি আসলেই আলফা পার্টিকেল ইমিট করে থাকতো মোনাইজা, সে যদি আসলে আলফা পার্টিকেল ইমিট করে থাকতো, সো তাহলে কি পেপার দেওয়াতে আলফা পার্টিকেল অনেকগুলি আটকায় যাইতো না বলতো? সো তাহলে পেপার দেওয়াতে আলফা পার্টিকেল অনেকগুলো যদি আটকায় যেত, সো তাহলে কি কাউন্ট উইথ পেপারটা খুবই কম আসতো না? সো তাহলে পেপার দেওয়াতে যেহেতু সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ হয় নাই, তো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি আলফা পার্টিকেল ইজ নট এমিটেড বাই সোর্স 1। সোর্স 1 কি করে না, কোনো আলফা পার্টিকেল এমিট করে না। ব্যাপারটা কি বুঝতে পারছো কি বললাম? ওকে, সো তাহলে সোর্স 1 ডাজ নট এমিট আলফা। ওকে, সোর্স 1 আলফা এমিট করে না, ঠিক আছে। তো এই ব্যাপারটা দেখলাম। এখন তুমি আরেকবার বলো যে অ্যালুমিনিয়াম দেওয়ার পরে রিডিংটা কত এসেছে? 649। ওকে, অ্যালুমিনিয়াম দেওয়ার পরে রিডিংটা এসেছে 649। সো এখানেও কি সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসছে? এখানেও সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসে না। সো তাহলে অ্যালুমিনিয়াম দেওয়ার পরেও সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ হয়নি। সো তাহলে হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই? দিস ইমপ্লাইজ দ্যাট বেটাও ইমিট করছে না। ভেরি গুড মোনাজা, কি বলে মুবাশিরা, তোমার অ্যান্সার ঠিক আছে। সো এটা আমরা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ আসতেছি। হ্যাঁ, তো এটা যেন সবার পরের গুলাতে ওরকম লজিক গুলা বুঝতে পারে যে কেন আমরা কোনটা চুজ করছি, ঠিক আছে। সো তাহলে দিস এমিটস নো বেটা অ্যাজ ওয়েল। এখন দেখো লেড দেওয়াতে কি হয়েছে মোনাইজা, লেড যখন দিয়েছি তখন কত হলো রিডিং? 30। সো তাহলে কি সোর্স 1 পেপার দেওয়াতে এফেক্টেড হয় না, অ্যালুমিনিয়াম দেওয়াতে এফেক্টেড হয় না, কিন্তু লেড দেওয়াতে হিউজ একটা চেঞ্জ। কত? 654 থেকে ডিরেক্ট 30 তে। সো তার মানে কি সে লেড দেওয়াতে এফেক্টেড হয়েছে, which means it emits gamma radiation। সো লেড দেওয়াতে কিছু গামা রেডিয়েশন আটকায় গিয়েছে দেখেই কি হয়েছে, রিডিংটা এত কমে গিয়েছে। সো তাহলে it emits গামা। সো তাহলে এখানে টিক দিলাম। অলরাইট, এই নো আলফা নো বেটা এগুলি লিখতে হয় না, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি লিখছি। ওকে, সো সোর্স 2 এর জন্য, এখন সোর্স 2 এর জন্য অ্যানসার গুলি কে দিবা? মাইশা। হ্যাঁ, সোর্স 2 এর জন্য অ্যানসার গুলি মাইশা দিবা। মাইশা বলো ফার্স্টে কোনো অ্যাবজর্ভার ছাড়া, হ্যাঁ, কোন অ্যাবজর্ভার ছাড়া দেখো
সোর্স 2 কত অ্যাক্টিভিটি শো করে আর কত রিডিং শো করে 818 অলরাইট সো এখন ইয়েস রাফাত lead prevents alpha gamma radiation এটা তো একদম পুরো নোটস এর জিনিস একদম ডাইরেক্ট লেখা আলফার জন্য পেপার বেটার জন্য অ্যালুমিনিয়াম গামার জন্য lead ওকে অলরাইট সো তাহলে মাইশাকে যে জিনিসটা জিজ্ঞাসা করতেছি দেখো মাইশা যে কোন অ্যাবজর্বার ছাড়া অ্যাক্টিভিটি হলো 818 পেপার দেওয়ার পরে অ্যাক্টিভিটি কি সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসছে দেখো তো পেপার দেওয়াতে এখানে সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসছে নাকি না আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিটের কম বাকি আছে তোমরা নেক্সট টাই জয়েন করো ওখানে কন্টিনিউ করতেছি হ্যাঁ এটা মুবাশিরা কাউন্ট রেট অ্যাকচুয়ালি ইনক্রিজ এরকম করে না আমাদের রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা হলো র্যান্ডম না ব্যাপারটা সো তাহলে এটা অ্যাকচুয়ালি ফ্লাকচুয়েট করে বুঝছো যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা এরকম ফ্লাকচুয়েট করতে থাকে সো তাহলে ফ্লাকচুয়েশনের জন্য একটু কম বেশি এরকম হয়েছে এমনিতে সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ না এটা ওকে আমরা যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বের করি ওটা কিন্তু এভারেজ একটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সো মাঝে মাঝে একটু বেশিও আসতে পারে মাঝে মাঝে একটু কমও আসতে পারে সো ওই ব্যাকগ্রাউন্ডের ফ্লাকচুয়েশনের জন্য এখানে একটু বেড়ে বেড়ে গিয়েছে আর কি 820 হয়েছে ওকে সো মাইশা কি আসছে ইয়েস ওকে সো মাইশা যে জিনিসটা তোমাকে জিজ্ঞাসা করছে দেখো যে 818 ছিল কোনো অ্যাবজর্বার ছাড়া দেন পেপার দেওয়াতে 820 হয়েছে এখানে কি সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসছে অলমোস্ট কাছাকাছি না হ্যাঁ অলমোস্ট কাছাকাছি সো তাহলে এটা আমাদের সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ না হুইচ মিন্স পেপার দেওয়াতে কি হয় না সোর্স 2 এর কোনো চেঞ্জ হয় না সো হোয়াট ডাজ দ্যাট মিন পেপার দেওয়াতে যদি কোনো চেঞ্জ না হয় সো তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি এখান থেকে আমরা বুঝতে পারতেছি ইট ডাজ নট এমিট এনি আলফা পার্টিকেল বুঝতে পারছো হুম ওকে সো তাহলে নো আলফা ওভার হিয়ার এখন দেখো অ্যালুমিনিয়াম দেওয়াতে কি হয়েছে অ্যালুমিনিয়াম দেওয়াতে 818 থেকে এক লাফে কোথায় নেমে আসছে 29 সো তাহলে কি এখানে কি অনেক বড় সিগনিফিক্যান্ট চেঞ্জ একটা চেঞ্জ আসছে হিউজ একটা চেঞ্জ আসছে সো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি অ্যালুমিনিয়াম দেওয়াতে কিছু একটা রেডিয়েশন আটকায় গেছে যার জন্য কি হয়েছে এত বড় একটা চেঞ্জ আসছে সো তাহলে অ্যালুমিনিয়াম দিলে কোন রেডিয়েশনটা আটকায় যায় বেটা সো তাহলে সোর্স 2 বেটা রেডিয়েশন এমিট করে এন্ড দেখো লেড দেওয়াতে সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ নাই সো হোয়াট ডাজ দ্যাট মিন নো গামা বুঝতে পারলা ওকে এখন লাস্টেরটার জন্য এখানে কে বলবা জোহা হ্যাঁ জোহা বলো যে সোর্স 3 এর জন্য কোন অ্যাবজর্ভার ছাড়া অ্যাক্টিভিটি কত দেখো কোন অ্যাবজর্ভার ছাড়া অ্যাক্টিভিটি হলো 6980 ওকে এখন দেখো পেপার দেওয়াতে অ্যাক্টিভিটিটা কততে নেমে আসছে 2807 সো তাহলে কি এখানে সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ আসছে না যে 4000 সামথিং একটা চেঞ্জ আসছে না জোহা ওকে সো তাহলে এত বড় একটা চেঞ্জ আসছে সো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে পেপার দেওয়াতে একটা সার্টেন টাইপ অফ রেডিয়েশন অনেকগুলি আটকায় যাচ্ছে যার জন্য অ্যাক্টিভিটি এত বেশি কমে গেল সো তাহলে পেপার দিলে কোন রেডিয়েশন আটকায় জোহা পেপার দিলে আমাদের আলফা রেডিয়েশন আটকায় যায় না সো তাহলে পেপার দেওয়াতে যেহেতু সোর্স 3 তে এত বড় একটা চেঞ্জ আসছে সো দ্যাট মিন্স সোর্স 3 আলফা ইমিট করে ওকে দ্যাটস ভেরি গুড এরপরে দেখি অ্যালুমিনিয়াম দেওয়াতে কি হইলো অ্যালুমিনিয়াম দেওয়াতে অ্যাক্টিভিটি কি 2807 থেকে আরো কমে গেছে এখানেও কি অনেক বড় একটা চেঞ্জ সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ আসছে সো তাহলে কি অ্যালুমিনিয়াম দেওয়াতেও কি হইলো অ্যালুমিনিয়াম দেওয়াতেও সিগনিফিক্যান্ট একটা রেডিয়েশন আটকায় গেছে যার জন্য অ্যাক্টিভিটি 2000 এর ঘর থেকে এক লাফে 32 হয়ে গেল সো তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি জোহা যে অ্যালুমিনিয়াম দিলে কোন টাইপ অফ রেডিয়েশন আটকায় যায়
অ্যালুমিনিয়াম দিলে বেটা রেডিয়েশন আটকায় যায়, তো তাহলে এখানের জন্য সে কি করে, বেটাও এমিট করে। ওকে, এখন দেখো লেড দেওয়াতে 32 ছিল, হইছে 33, সো সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ না, সো তাহলে ইট ডাজ নট এমিট এনি গামা রেডিয়েশন। সো এভাবে করে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, এই টেবিলটা ফিল আপ করতে হবে। ইয়েস, তোমার নো আলফা, নো আলফা, নো বেটা, নো গামা, নো গামা এসব লিখতে হবে না, কিন্তু এটা আমি লিখে বুঝাইলাম কেন, তাহলে যেন তোমরা সিকোয়েন্সটা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে এই কনক্লুশন গুলোতে আসতেছি। ঠিক আছে জোহা? ওকে, সো তাহলে এটা গেল আমাদের ফার্স্টে কি কোশ্চেন নাম্বার 11 এর B1, যে কোন সোর্স কোন টাইপের রেডিয়েশন ইমিট করতেছে এটা। ওকে, তো এখন দেখো B2 তে কি বলতেছে। B2 তে বলতেছে suggest why there is a count for each source even when lead is used as an absorbing material, যে lead ইউজ করার পরেও absorbing lead as an absorbing material ইউজ করার পরেও কেন রিডিং আসতেছে, বিকজ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, তাই না? ইয়েস, এক্সিলেন্ট লামিয়া, যে এটা কি কিসের জন্য, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের জন্য, যে টিচারটা কি করে না ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সাবট্রাক্ট করে নাই, সে ডিরেক্টলি সোর্স দিয়ে যা রিডিং পাইছে ওইটাই বসায় দিছে, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি সোর্স প্লাস ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিং, তাই না? তো তাহলে এটার জন্য অ্যানসারটা কি হবে, আমরা যদি এখানে দেখি যে ফার্স্ট অফ অল যে আমাদের অ্যানসার গুলা কি কি ছিল, গামা, বেটা, আলফা, বেটা, এন্ড ওইটা কেন, বিকজ অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। অলরাইট, এরপরে কি চাইছে এই কোয়েশ্চেনে, হাফ লাইফের ডেফিনেশন, এটা তো তোমরা পারবা। এরপরে বললো কি, এরপরে বললো যে the initial count for source x is 780 counts per minute, so তাহলে ইনিশিয়াল অ্যাক্টিভিটি হলো 780। ওকে, এখন বললো estimate how many days it will take for the counts per minute of for the source to fall below 100, so তাহলে 100 নিচে নামতে কত দিন সময় লাগবে। এখন এখানে দেখো হাফ লাইফ তার দিয়ে দিয়েছিল উপরে, এই সোর্স এক্স এর হাফ লাইফ কত, সোর্স এক্স এর হাফ লাইফ হলো 6 ডেজ, সো তাহলে 6 দিন হলো তার হাফ লাইফের ভ্যালু। তো এখন বলতেছে কি, এখন বলতেছে যে কতদিন পরে 780 তো আছে ইনিশিয়ালি, কতদিন পরে এটা 100 এর নিচে নামবে। তো তাহলে আমাদের কি হয়, অ্যাক্টিভিটিটা হাফ হাফ করে কমতে থাকে না। সো ইনিশিয়ালি ছিল 780, একবার হাফ হলে এটা কত হইলো, 780 এর হাফ কত, 390 না? সো একবার হাফ হলে 390, আরেকবার হাফ হলে কত, 390 এর হাফ, সো তাহলে 390 এর হাফ হলে পরে মোস্ট প্রবাবলি 195, তাই না? দেন আরেকবার হাফ হইলে, যে 195 এর হাফ হইলে পরে তখন এটা কততে নেমে আসলো, লেস দেন 100, রাইট? যে এখানের মধ্যে যদি আমরা দেখি 780 ইনটু হাফ ইনটু হাফ ইনটু হাফ, সো 780 কে তিনবার হাফ করলে পরে কত হয়, দিস গিভস আস 97.5। সো তাহলে কি, কয়বার হাফ মাল্টিপ্লাই করা লাগলো এখানে লামিয়া, তিনবার। সো তাহলে তিনবার হাফ মাল্টিপ্লাই করতে হয়েছে, মানে কি কয়টা হাফ লাইফ পাস হবে ইন অর্ডার ফর দ্য অ্যাক্টিভিটি টু ফল বিলো 100। সো তাহলে তিনবার হাফ লাইফ পাস করতে হবে, এন্ড ইয়েস ফাইনালি তোমার অ্যানসারটাই আসবে, বাট আমরা সিকোয়েন্স ওয়াইজ যাব। ঠিক আছে, সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো, ইনিশিয়ালি ছিল 780, এন্ড আমরা দেখব যে ফার্স্ট কখন 100 নিচে রিডিং নামে, তো আমরা একবার হাফ করলাম, 100 নিচে নামে নাই, আবার হাফ করলাম, 100 এর নিচে নামে নাই, আরেকবার হাফ করলাম তখন যে জাস্ট 100 এর নিচে নামছে। সো এখন কয়বার হাফ করা লাগলো, তিনবার। সো তাহলে নাম্বার অফ হাফ লাইফস পাস্ট, নাম্বার অফ হাফ লাইফস পাস্ট ইজ ইকুয়াল টু 3, যে তিনবার হাফ করা লাগলো, সো তাহলে তিনটা হাফ লাইফ পাস হয়েছে। সো এখন একটা হাফ লাইফের টাইম কত, একটা হাফ লাইফের টাইম হলো 6 ডেজ, সো তাহলে তিনটা হাফ লাইফ পাস হইতে কতক্ষণ সময় লাগবে, 3 ইনটু 6, টাইম অফ ওয়ান হাফ লাইফ, টাইম অফ ওয়ান হাফ লাইফ ইজ ইকুয়াল টু 6 ডেজ। সো তাহলে, সো 3 half lives will take
So 3 half lives is equal to 3 into 6, which is 18 days. So তাহলে টোটাল 18 দিন সময় লাগবে কি করতে, ইনিশিয়াল অ্যাক্টিভিটি অফ সোর্স এক্স 100 এর নিচে নামতে। ওকে, এই ক্যালকুলেশন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? অলরাইট, 17 or 17.5, ওই তো ফল বিলো, ঠিক আছে, 100 নিচে বলছে, নট 100, এই যে বিলো 100 আজিজুল, এক্স্যাক্টলি 100 বলে না, এটা বলছে 100 এর কম। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা যদি অ্যানসারটা দেখে নেই, এখানের মধ্যে দেখো আজিজুল, এই যে একটা হাফ লাইফের পরে 390, তিনটা হাফ লাইফের পরে 97.5, সো তাহলে তিনটা হাফ লাইফ পরে 100 নিচে নামলো। সো তাহলে একটা হাফ লাইফে 6 দিন, সো তাহলে তিনটা হাফ লাইফে কয় দিন, 18 দিন। সো এইভাবে করে বের করা হয়েছে। ওকে, সো এটা গেল কোয়েশ্চেন নাম্বার 11। সো এখন কোয়েশ্চেন নাম্বার 12, কারো কি কোয়েশ্চেন নাম্বার 12 নিয়ে কোনো কনফিউশন আছে? টুয়েলভ ডি, ওকে, লেটস সি 12 এর ডি তে কি বললো। আচ্ছা, সো লেটস সি ওভার হিয়ার এই কোশ্চেনটা 12D, the diagram shows a cross section through a smoke alarm। তো একটা স্মোক অ্যালার্মের এরকম সাইড ভিউ দেখাচ্ছে যে ওখানের মধ্যে ভিতরের কম্পোনেন্ট গুলি কোনটায় কি আছে না আছে। দেখো একটা প্লাস্টিকের একটা কেসিং দেওয়া, অলরাইট, প্লাস্টিকের একটা এরকম কেসিং দেওয়া, একটা কাউন্টার এন্ড অ্যালার্ম সার্কিট লাগানো। ওকে, এইটার সাথে কি কানেক্টেড, আলফা পার্টিকেল ডিটেক্টর কানেক্ট করে যায়, আলফা পার্টিকেল ডিটেক্টর অ্যালার্ম সার্কিটের সাথে কানেক্ট করা আছে। কি হচ্ছে এখানে, সোর্স অফ অ্যামেরিসিয়াম 241। সো অ্যামেরিসিয়াম 241 হলো একটা আলফা সোর্স। সে কি করে, আলফা পার্টিকেল ইমিট করে, এন্ড আলফা পার্টিকেল কি করবে, আলফা ডিটেক্টরের কাছে যাবে। তো আলফা ডিটেক্টর এটাকে ডিটেক্ট করে, এই সিগন্যালটা যায় অ্যালার্ম সার্কিটের মধ্যে। এখন যদি রিডিংটা, এই যে আলফা পার্টিকেল তো সুন্দর মতো কি করে, আলফা পার্টিকেল সুন্দর মতো ডিটেক্টরে পৌঁছায়। সো এখন আলফা পার্টিকেল যদি ডিটেক্টরে পৌঁছাইতে না পারে, এটার রিজন কি হইতে পারে, আলফা পার্টিকেল তো নরমালি, আলফা পার্টিকেল সোর্স থেকে ডিরেক্টলি তো ডিটেক্টরের কাছে যাওয়ার কথা, কিন্তু সে যদি ডিরেক্টলি যাইতে না পারে, দেয়ার মাস্ট বি সাম ইন্টারাপশন। এই তো ভেরি গুড, স্মোকের জন্য, এই যে রাইজিং স্মোক, এই স্মোক যদি কি করে ডিটেক্টর আর সোর্সের মাঝে চলে আসে, তো তখন কি হবে, আলফা পার্টিকেল তো অনেক বেশি আয়োনাইজিং। সো এই স্মোক পার্টিকেল আসলে পরে তাদের সাথে ইন্টারাকশনের জন্য আলফা পার্টিকেল অনেক বেশি আটকায় যাবে। তো ডিটেক্টর পর্যন্ত বেশি আলফা পার্টিকেল পৌঁছাইতে পারবে না। ওকে, তো এখন দেখো ব্যাপারটা কি হচ্ছে, যে ইন নরমাল অপারেশন দ্য কাউন্ট রেট মেজার্ড বাই দ্য কাউন্টার ইজ 100 কাউন্টস পার সেকেন্ড। সো তাহলে এক সেকেন্ডে 100টা আলফা পার্টিকেল এসে কি করে, ডিটেক্টরে হিট করে। ওকে লামিয়া, এক সেকেন্ডে 100টা আলফা পার্টিকেল এসে ডিটেক্টরে হিট করে। এখন বললো যে ইফ দ্য কাউন্ট রেট ফলস বিলো 80 কাউন্টস পার সেকেন্ড, তখন অ্যালার্মটা বাজে, অ্যালার্মটা বেজে ওঠে, তখন বোঝা যায় যে কোনো স্মোক আছে এখানের মধ্যে, ওর মাঝে কোনো একটা ইন্টারাপশন চলে আসে যার জন্য এমন হচ্ছে। তো এখন বললো কি, এক্সপ্লেইন হাউ দ্য রাইজিং স্মোক কজেস দ্য অ্যালার্ম টু সাউন্ড। সো হোয়াট উইল হ্যাপেন, স্মোকটা যখন নাকি সোর্স এন্ড ডিটেক্টরের মাঝে চলে আসবে, সো তখন কি হবে, আলফা পার্টিকেল স্মোক পার্টিকেলের সাথে ইন্টারাকশনের জন্য, কলিশনের জন্য আর আয়নাইজেশনের জন্য ডিটেক্টর পর্যন্ত পৌঁছাতে পারবে না। সো তখন দ্য অ্যাক্টিভিটি অর দ্য রিডিং ফলস বিলো 80, তখন কি করে, অ্যালার্মটা বেজে ওঠে। বুঝতে পারছো এটা কোনটা, এই যে smoke absorbs alpha particle or alpha cannot penetrate the smoke particles. Okay, so তাহলে so little or no alpha particle reach the detector, তো এর জন্য অ্যালার্মটা তখন বেজে ওঠে। সো স্মোক অ্যালার্মের কাজের সময় আমরা কি করি, আলফা রেডিও অ্যাক্টিভিটির এরকম একটা কাজ আছে।
দেন হাফ লাইফের ডেফিনেশন, ওইটা কেন সুটেবল না, বিকজ 16 ঘন্টা কি অনেক কম না? সো সে অনেক তাড়াতাড়ি কি করবে, ডিকে হয়ে যাবে, তো তাহলে বারবার রিপ্লেস করতে হবে। আর আরেকটা কি, বেটা এমিটার, সো তাহলে ওইটার জন্য আমাদের অ্যাম্বিগুয়াস কতগুলি রিডিং দিতে পারে, যে স্মোক নাই স্টিল ওখানের মধ্যে কি অ্যাক্টিভিটির ওখানের মধ্যে একটা চেঞ্জ আসতে পারে, অর স্মোকের মধ্যে তো বেটা পার্টিকেল আটকাবে না, সে তো পেনিট্রেট করে চলে যাবে। সো এরকম কয়টা লজিক হইতে পারে। ওকে, সো এখন 13 নাম্বার কোশ্চেন, নাম্বার 13 এ কোনো প্রবলেম আছে কারো? ওকে, কোশ্চেন নাম্বার 13 এ প্রবলেম নাই। তোমরা কি করছো সবাই, নাকি না করে এর জন্য করোনায় দেখে তোমাদের কোনো প্রবলেম নাই, বসে আছো? আচ্ছা, কোশ্চেন নাম্বার 14 টা বাদ, কোশ্চেন নাম্বার 14 টা আমাদের সিলেবাসে নাই, এখন বাদ দিয়ে দিছে। এটা এ লেভেলসে, এটা গাইগার এন্ড মার্সডেন, এটা হলো রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বলে। এটা তোমাদেরকে একটা ভিডিও আমি দিব, A2 ব্যাচের একটা লেকচার ভিডিও রেকর্ড করা আছে, ওদের ভিডিওটা দিব যে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা কেমন, বুঝতে পারছো? সো তাহলে এই এক্সপেরিমেন্টটা দেখে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি আমাদের যে যে অ্যাটমিক স্ট্রাকচারটা, এই অ্যাটমিক স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কিভাবে বের করা হয়েছে। ওকে, সো রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। সো এই জিনিসটা আমাদের আগে সিলেবাসে ছিল, এখন এটা বাদ দিয়ে দিছে, তো এর জন্য এই জিনিসটা আমাদের নাই। ওকে, সো গোল্ড ফয়েল রিলেটেড যেসব কোয়েশ্চেনই আসবে ওগুলি বাদ। অলরাইট, তো এই রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের কথা যেটাতেই বলবে ওগুলা আমরা স্কিপ করব, এগুলো আমাদের নতুন সিলেবাসে নাই। ওকে, আচ্ছা, সো তাহলে মোস্ট প্রবাবলি তোমাদের অনেকজনই করো নাই আজকের এই কাজটা। সো এখন তোমাদের যেটা করতে হবে যে এই কোয়েশ্চেনস গুলি, ওই তো তুমি করছো, এর জন্য তোমার এরকম প্রবলেম গুলি ফেস করছো। অনেকজন করে নাই দেখে এরকম বসে আছে, দেখতেছে কার কি প্রবলেম আছে, ওগুলি দেখে নিল, পরে নিজেরা করে নিবে আর কি। কিন্তু এরকম পড়া জমায় রাখা অ্যাকচুয়ালি সমস্যা। ওকে, সো আজকের আমাদের পেজেস গুলি এগুলাই ছিল, পেজ নাম্বার 476 পর্যন্ত। এটা তোমাদের 2020 লাস্ট ক্লাস। সো ইনশাল্লাহ 1 জানুয়ারিতে আমাদের দেখা হবে ফ্রাইডেতে 7:30 বাজে। ওই দিন ওই যে 28 এর যে ক্লাসটা ছিল ওইটা মেকআপ ক্লাস নিব আর কি ফ্রাইডেতে। যে বেসিক্যালি এমন যে তোমাদের তো 1 জানুয়ারিতে কোনো ক্লাস ছিল না, কিন্তু ওই যে 28 যে নিতে পারি নাই, তো ওই ক্লাসটা আমরা 1 তারিখে নিব। ওকে, তো এখন তোমাদের যারা যারা হোমওয়ার্কটা শেষ করো নাই তারা এখন বসে তাড়াতাড়ি শেষ করে ফেলো। পেজেস নাম্বার খুবই কম, তো এটা ইজিলি শেষ হয়ে যাবে। এন্ড 1 তারিখের আগে যেন ম্যাগনেটিজমের সবগুলি প্রবলেম সবার বের করা থাকে, বিকজ ম্যাগনেটিজমের প্রবলেম গুলো কিন্তু খুবই ডিটেইলে আমাদের দেখতে হবে, বিকজ চ্যাপ্টার মাত্র 2টা, কিন্তু এগুলা থেকে কোয়েশ্চেন আসে অনেক অনেকগুলা। ঠিক আছে, যে এখানের মধ্যে যদি আমরা দেখি, দাঁড়াও 1 মিনিট। এই যে দেখছো, পেজ নাম্বার 324 থেকে পেজ নাম্বার 448 পর্যন্ত এতগুলি পেজেস জাস্ট 2টা চ্যাপ্টারের মধ্যে, ম্যাগনেটিজমের মধ্যে। ওকে, চ্যাপ্টার 19 এ প্রবলেম আছে? ওকে, সো তাহলে চ্যাপ্টার 19 এর প্রবলেম আমরা দেখাই দিব, সমস্যা নাই। তো এখন বলো তো তাহলে পেজ নাম্বার কত? দাঁড়াও, চ্যাপ্টার 19,
একটাই প্রবলেম 13b। ওকে, চ্যাপ্টার 19 13b, লেটস সি। এইটা জন লেজলি was a scientist who investigated heat and thermometers, এইটা? ওকে, সো তাহলে এটা আমরা দেখি এখানের মধ্যে কি বলতেছে। জন লেজলি was a scientist who investigated heat and thermometers. He experimented with a hollow metal cube. ওকে, সে একটা hollow metal cube নিয়ে এক এক সাইডকে এক এক এরকম সারফেস ইউজ করছে, শাইনি সিলভার, ডাল সিলভার, এমন এমন। এই যে the cube had different surfaces on each side and was filled with boiling water. ওকে, হলো একটা সিলিন্ডার, তো কি বল, হলো একটা কিউব, তো তার ভিতরে এরকম গরম পানি ঢাললো। কি বলতেছে এ নাম্বারে, a student uses a modern version of Leslie's cube to investigate how the surface of a hot object affects the radiation emitted. যে কোন সারফেস ভালো রেডিয়েটর, কোন সারফেস খারাপ রেডিয়েটর, এটা সে দেখতেছে। She uses a cube with 4 different vertical surfaces. She fills the cube with boiling water so that the temperature of each surface is the same. তো প্রত্যেকটা সারফেসের টেম্পারেচার সেম, কিন্তু কিছু সারফেস ভালো রেডিয়েটর, তো বেশি রেডিয়েট করবে, তো এই রেডিয়েশন সেন্সরে বেশি রিডিং আসবে, আর বাকিগুলাতে কম রিডিং আসবে। সো কি হচ্ছে যে she uses the radiation sensor to measure the radiation emitted from each surface. এখন এই যে the students results are shown below. Draw a line linking each surface with the correct reading. ডাল সিলভারের জন্য করা আছে। এখন শাইনি সিলভার, শাইনি সিলভার কি ভালো রেডিয়েটর নাকি খারাপ রেডিয়েটর? লামিয়া, শাইনি সারফেস, শাইনি সারফেস হলো খারাপ রেডিয়েটর, তো তাহলে মিটার রিডিং আসবে কি কম নাকি? এরপরে ডাল ব্ল্যাক, সো তাহলে ম্যাট ব্ল্যাক, তো এটা কি হবে, তার মিটার রিডিংটা হবে সবচেয়ে বেশি, তাই না, যে সে সবচেয়ে ভালো রেডিয়েটর, তো তাহলে তার মিটার রিডিংটা হবে সবচেয়ে বেশি। সো রিমেইনিং একটাই থাকে, এটা এরকম না লামিয়া, ফার্স্টে A1টা। ওকে, এরপর কি বলতেছে, the temperature of each surface is the same but the radiation sensor gives a different reading for each surface. What can you conclude from this? যে different surfaces radiate energy at different rate, তাই না? যে এখানের মধ্যে আমরা যদি চ্যাপ্টার 19 এর কোশ্চেন নাম্বার 13, তাই তো, এই যে, সো তাহলে different surfaces emit heat at different rates, তো এই জিনিসটা। এরপর কি বলতেছে, বি নাম্বারে তোমার প্রবলেম ছিল মেইনলি, লেটস সি বি নাম্বারে কি বলতেছে। জন লেজলি who also invented a differential thermometer, একটা ডিফারেন্সিয়াল থার্মোমিটার ব্যাপারটা কেমন, যেটা বলছি যে যেগুলো তোমরা সিলেবাসে পড়ো নাই তারা ওইটার ফুল এক্সপ্লেনেশন দিয়ে দিবেন, তোমরা যেই কনসেপ্টটুকু পড়ছো ওখান থেকেই অ্যানসার করতে পারবা। যে কাজগুলো কি, দ্য ডায়াগ্রাম শোজ দিস থার্মোমিটার কি হচ্ছে, the bulbs are filled with air and are connected by a tube which contains a liquid. Okay, so glass bulb painted black, so black color দিয়ে পেইন্ট করা, আর glass bulb painted shiny silver, তো এটা দিয়ে এরকম পেইন্ট করা। ওকে, তো এখন বললো যে এই হলো পজিশন x, তো এখান থেকে হাইট হলো h এখানে, আর এই হাইট l, এটা কি বাল্বের আগ পর্যন্ত। এখন বললো pressure difference, height, density, so pressure is equal to rho gh, তো এটা আমরা অলরেডি জানি। দেন এরপর কি বলতেছে এখানে, the density of the liquid is 1260 kg per meter cube. Calculate the pressure due to the liquid at x when the height h of the column is এত। তো তাহলে এখানের মধ্যে ডেনসিটি জানি, g জানি, হাইট জানি, তো তাহলে ভ্যালুগুলো বসাই দেব, দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। এরপরে এখানে কি বলতেছে, the student places the differential thermometer in bright sunlight for a few minutes. তো সে ওই ডিফারেন্সিয়াল থার্মোমিটারটাকে ব্রাইট সানলাইটে কিছু মিনিটের জন্য এরকম এক্সপোজ রাখলো। সো সানলাইট এসে কি করতেছে, ওই থার্মোমিটারের উপর পড়তেছে। বলতেছে কি, she observes that the liquid level কি হয়, falls on the side of the dull black bulb making h lower. সো তাহলে সে
দেখতেছে এখানে হাইটটা কমে যাচ্ছে, এখানে হাইটটা কমে যাচ্ছে আর এইদিকে হাইটটা বাড়বে, এই যে, and rises on the other side of the shiny silver bulb. তো এখন বললো যে use ideas about heat transfer and particle theory to explain this observation. So what is happening over here? সানলাইট যখন নাকি এরকম পড়তেছে তখন কি হবে, ব্ল্যাক সারফেসটা খুবই ভালো অ্যাবজর্ব করতে পারবে। তো খুবই ভালো অ্যাবজর্ব করতে পারলে সে আবার যখন রেডিয়েট করবে তখন কি করবে, এই রেডিয়েশন করে সে তার নিচে যে ওয়াটারটা আছে তাকে হিট আপ করবে, তাই তো? তাকে হিট আপ করলে পরে তার কাইনেটিক এনার্জি বাড়বে ওয়াটার পার্টিকেল গুলার, এন্ড দে উইল ডু হোয়াট, যে এখানের মধ্যে ওয়াটার গুলাকে ডিরেক্টলি হিট করবে এটা একটা আছে, কিন্তু আরো বড় একটা জিনিস হয়। দেখো লামিয়া কি হচ্ছে এখানের মধ্যে, খেয়াল করো। দেখো তো এই পানিগুলার উপরে কি আছে, একটা এয়ার আছে না, এয়ার পকেটে এরকম তার আটকায় রাখছে লামিয়া। তো দেখো ব্যাপারটা কি হয়, এইটা তো বেশি গরম হয়ে যাবে, এটা কম গরম হবে। কেন? বিকজ ব্ল্যাক সারফেস ভালো অ্যাবজর্ব করতে পারে, বুঝছো? ওই তো, হোয়াইট সারফেস ব্যাড রিফ্লেক্টর কিভাবে, হোয়াইট সারফেস তো ভালো রিফ্লেক্টর লামিয়া, সে তো রিফ্লেক্ট করে সরায় দেয়, সে নিজে অ্যাবজর্ব করে না হিটটা। সানের থেকে হিটটা আসে, সে আবার এটাকে রিফ্লেক্ট করে ফেরত পাঠায় দেয়, সে নিজে নেয় না হিটটাকে, বুঝছো? তো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে দেখো, সে গরম হয়ে গেল বেশি, তো তার নিচে যে এয়ার গুলা আছে এই এয়ারটাকে সে বেশি হিট আপ করে। তো এয়ারকে যদি বেশি হিট আপ করে তখন এয়ার গুলা কি করবে, লিকুইড সারফেসে বেশি বেশি করে প্রেসার এক্সার্ট করবে না? তো তাহলে ব্ল্যাক এই বাল্বের নিচে প্রেসার হবে বেশি, বিকজ এখানের এয়ার গুলাকে বেশি হিট আপ করা হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বলতেছি? সো তাহলে এই ব্ল্যাক বাল্বটা বেশি অ্যাবজর্ব করবে হিট, দেন রেডিয়েট করে নিচের এয়ার গুলাকে হিট আপ করবে। এয়ার গুলা হিট আপ হলে তাদের কাইনেটিক এনার্জি বাড়বে, সো দে উইল কোলাইড উইথ দ্য লিকুইড সারফেস মোর ভিগোরাসলি এন্ড মোর অফেন। সো তখন এই লিকুইড সারফেসের প্রেসার বাড়বে দেখে সে এখান দিয়ে নিচে নেমে যায় এন্ড এদিকে উপর দিয়ে তাকে কি করে, ধাক্কা দেয়, বিকজ তার এখানের মধ্যে প্রেসার বেশি। ঠিক আছে, সেই প্রেসার ডিফারেন্সের জন্য ওরকম উপরে উঠে। তো যদি আমরা অ্যান্সারটা দেখি, এই যে ব্ল্যাক অ্যাবজর্বস ইনফ্রারেড রেডিয়েশন, অর ভালো রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে, সো ব্ল্যাক হিটস আপ মোর দ্যান শাইনি, তো বেশি হিট পাইলো। ওগুলো এত বেশি ডিজলভ হয় না, ওর এত বেশি ওরকম মিশে যায় না, বুঝছো? এটা খুবই কম। দেন গ্যাস পার্টিকেল কি করবে, ব্ল্যাক সাইডে বেশি তাড়াতাড়ি মুভ করবে, বিকজ তারা গরম হয়ে গেছে। তো ওখানে বেশি প্রেসার এক্সার্ট করবে, তো প্রেসার বেশি এক্সার্ট করলে তখন ওখানের লিকুইড সারফেসটাকে ওইভাবে চেঞ্জ করে দিবে। বুঝতে পারছো? সমস্যা নাই অসাফ। ওকে, সো এরপরে নাম্বার 4 এ কি বলতেছে, explain what would happen to the levels of the liquid if the student repeated the experiment with denser liquid. তো ডেনসিটি যদি বেশি হয় তো তখন কি হবে, ডেনসিটি যদি বেশি হয় তো তখন তাদের মুভ করা কষ্ট, তাই না? মোর ডেন্স লিকুইড কে কি করা কষ্ট, মুভ করানো কষ্ট। সো তাহলে হাইটের ডিফারেন্সটা, এই যে দেখো ওয়াটার দিয়ে হাইটের ডিফারেন্স যত ইজিলি ক্রিয়েট করা গেছে, তুমি যদি আরো ডেন্স কোন একটা লিকুইড নাও তো তখন কি হবে, ওয়াটার লেভেলের ডিফারেন্স কমে যাবে, তো এটাকে ডিটেক্ট করতে পারা একটু কষ্ট হবে। বুঝতে পারছো লামিয়া? তো এইটা হলো কথা। দেন ফাইনালি দুইটা স্টুডেন্টের এখানে আর্গুমেন্ট চলতেছে। দেখি অ্যাজ ইউজুয়াল আমাদের নরমাল লজিক কাজ করে নাকি, এগুলা তো তোমরা অ্যান্সার লিখে লিখেও পাঠাও যে কালো দেখে অ্যান্সার ভুল, এমন। দেখি কি বলতেছে। Two students discuss the effect of changing the length of the tube on both sides while keeping the total volume of liquid constant. তো total volume of liquid হলো same, ওকে, total volume হলো fixed। সো এখন তারা টিউব গুলাকে আরো লম্বা বানাবে বেসিক্যালি। এখন বলতেছে মেটা, if the length of the tube is increased, তো টিউবের লেন্থ যদি বাড়ানো হয় কি হবে, the thermometer can measure higher temperatures। আচ্ছা,
সো মেয়েটা বলতেছে যে আমরা যদি টিউব গুলার লেন্থ এরকম বাড়াই দেই, তো তাহলে তারা কি করতে পারবে, আরো হায়ার টেম্পারেচার মেজার করতে পারবে। যে আগে এতটুকু ছিল, এখন মনে করো টিউব গুলার লেন্থ আরো এরকম বাড়াই দিলাম। সো সে বলতেছে কি করা পসিবল হবে, they will be able to measure greater changes in temperature or higher temperature. আর ছেলেটা বলতেছে changing the length of the tube will not make any difference to the range of temperatures that the thermometer can measure. তো এখন ছেলেটা বলতেছে কি, যে টিউবের লেন্থ চেঞ্জ করাতে এখানের মধ্যে কত রেঞ্জ অফ টেম্পারেচার দুইজনে ঠিক হইলে পরে ওরকম এমসিকিউ যেমনে করে অ্যান্সার করে, অ্যান্সার না পারলে উপু 10 20 30 অমনে করে করে গুণে যেটাতে আসে ওইটাতে দিবা। বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে আমরা দেখি তারা কি বলতেছে 5 নাম্বারের জন্য। যেখানের মধ্যে কাজটা কি, যে টিউবটা লম্বা করলে ইট উইল গিভ আ গ্রেটার রেঞ্জ অফ টেম্পারেচার। কেন? বিকজ হাইটের চেঞ্জটা এখানের মধ্যে বেশি করতে পারবো, তাই তো? তো তাহলে a larger difference in water level, so a larger difference in air volume. তো ওখানে থেকে কি করা পসিবল, so a larger difference in kinetic energy of gas or air particle, তো এটা দিয়ে কি করা যাবে, we can detect or measure temperatures greater than we previously could do. বুঝতে পারছো লামিয়া? তো তাহলে এখানে মেয়েটার লজিকটা ঠিক আছে, তুমি যেটা বলছিলা। হোয়াইট নিভা ইজ রং দিস টাইম। হ্যাঁ, এই ছাগলটা সবসময় ভুল করে। এই এই অ্যান্ড্রু বলকটা সে ইয়েতেও, হ্যাঁ, ব্রাউনিয়ান মোশনে কোয়েশ্চেন্স গুলি বাদ অসা, এই ওয়েবসের একটা কোয়েশ্চেনের মধ্যে এই ছাগলটা অ্যান্ড্রু ও ভুল একটা অ্যান্সার দেয়। আর ওখানের মধ্যে একটা কালো ছেলে থাকে কেফে, দেখছো কেমনে করে নাম দিল কফি কালার, এর জন্য নামটাও দিছে কেফে। কি খারাপ। তো এখানে মধ্যে তারা কি করতেছে, এরকম রেসিজম করে করে নাম টাম দেয় এমন করে, বাট স্টিল তোমার ফিজিক্সের লজিক ওয়াইজ তুমি অ্যান্সার গুলি বলবা। ওকে, অলরাইট। সো তাহলে এটা ছিল তোমার কোশ্চেন নাম্বার 13 লামিয়া। তো চ্যাপ্টার 19 এ কোনগুলি কারা, স্টুডেন্ট গুলি? এগুলি মোস্ট প্রবাবলি ইউকে এর কোন স্টুডেন্ট তাদের স্কুল থেকে কয়জন এরকম রিপ্রেজেন্টেটিভ নিয়ে এরকম ছবি টবি তুলছে ওদের। 5 নাম্বারটা এখানের মধ্যে দেখো অসাফ, 5 নাম্বারের ব্যাপারটা কেমন। ফার্স্টে তোমার টিউবের এতটুকু লেন্থ ছিল, তারা একটা সিগনিফিকেন্ট কথা বলছে দেখো অসাফ, এই কথাটা বলছে কিপিং দ্য টোটাল ভলিউম অফ লিকুইড কনস্ট্যান্ট। তো লিকুইডের টোটাল ভলিউম কনস্ট্যান্ট রাখতেছে। অলরাইট, সো এখন দেখো হোয়াট ইজ হ্যাপেনিং। তো আগে এই ছিল তোমার ওয়াটার লেভেল, দেন কি হইতো, এখানে এয়ার, এইখানে এয়ার। সো এয়ারের অ্যামাউন্ট এখানের মধ্যে এতটুকু। সো এখন তোমার যদি কি হয়, একটা সার্টেন টেম্পারেচার হলো, যে সময় কি হয়েছে, যে সময় এই এয়ার লেভেলটা নিচে নেমে এন্ড এই এয়ার লেভেলটা এরকম উপরে উঠে কি হয়ে গেছে, এরকম ফিল আপ হয়ে গেছে। হোয়াট হ্যাপেন্ড ওভার হিয়ার, এই এয়ার লেভেলটা এরকম নিচে নেমে এখানে একদম উপরে পর্যন্ত উঠে আসছে। সো এখানে এয়ার কলাম, এই পুরা লিকুইড এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এখন দেখো কি হচ্ছে হসাফ, সরি, এখন যদি তুমি টিউবটাকে লম্বা বানাও কিন্তু ওয়াটার ভলিউম সেম রাখো, সো হোয়াট ইজ হ্যাপেনিং, এয়ারের স্পেসটা বেড়ে গেছে না? তো এখন আগে যত টেম্পারেচারে পুরা এই টিউবটা, এই যে শাইনি যেই সিলভারি সারফেসটা ছিল, ওই জায়গাটায় কি হয়েছে, এয়ারটা পুরোপুরি উপরে উঠে আসে না? সো তাহলে কি, এখানে দেয়ার ইজ মোর রুম ফর দ্য এয়ার টু বি ডিসপ্লেসড। সো তাহলে বেশি এয়ারের ভলিউম যদি ডিসপ্লেস করা যায়, সো তাহলে কি এখানে a greater change in pressure can be detected,
সো গ্রেটার চেঞ্জ ইন প্রেসার যদি ডিটেক্ট করা যায়, সো তাহলে কি এখানে টেম্পারেচারের একটা বড় রেঞ্জ আমরা কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। বুঝতে পারলা ব্যাপারটা কি বললাম? যে এখানে এই বড় টিউবটার জন্য এই নতুন করে যখন নাকি এয়ারটা এতটুকু নামলো, এয়ারটা এতটুকু উঠলো, কিন্তু এখানের মধ্যে কি হয়েছে, এই যে এতটুকু চেঞ্জ, এইখানের মধ্যে এতটুকু চেঞ্জ, কিন্তু এইখানে এতটুকু চেঞ্জে কি হয়ে গেছে, পুরা টিউবটা ফিল আপ হয়ে গেছে। কিন্তু এখানে কি, দেয়ার স্টিল সাম রুম ফর ইভেন হায়ার টেম্পারেচারস টু বি মেজার্ড বাই দিস থার্মোমিটার। বুঝতে পারছো? সো এটা হলো মেইন লজিকটা, যে টিউবটা লম্বা করলে আরো গ্রেটার রেঞ্জ অফ টেম্পারেচারস বের করা যাবে। দ্য কি থিং ইজ দ্যাট টোটাল ভলিউম অফ লিকুইড হলো কনস্ট্যান্ট আছে। বুঝতে পারছো? লিকুইডের ভলিউম কনস্ট্যান্ট কিন্তু টিউব লম্বা, সো তাহলে লিকুইড নাই, তো ওই জায়গায় কি থাকবে, এয়ার থাকবে। সো লম্বা টিউবের ওই জায়গায় এয়ারের লেন্থটা বেশি আর এয়ারের হাইটটা বেশি, সো বড় চেঞ্জ ইন প্রেসার বের করা যাবে। তো তাহলে টেম্পারেচার আরো হায়ার টেম্পারেচার রিচ করা যাবে আর মেজার করা যাবে। বুঝতে পারছো? ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের ওই চ্যাপ্টার 19 তোমাদের যে প্রবলেম। সো এখন আজকে আমাদের এই ইয়ারের লাস্ট ক্লাস। সো হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। নিউ ইয়ারের ফার্স্ট দিন ইনশাল্লাহ দেখা হবে 1 তারিখে। বাই তালিন, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আবার 1 বছর পর ক্লাস। 1 বছর ছুটি তোমাদের জন্য মোনায়েজা। ওকে, হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি নিউ ইয়ার রাফাত।